আচ্ছা, এটা বলো। এখানে গড় গভীরতা এখানে কত হবে? ফোর। হুম। কত হবে এটা? 3h/4। এ না, এত কি হবে বলো? ওটা বলেছি। এটা হবে হচ্ছে 15/2। কত? আচ্ছা, এখানে প্রশ্ন পড়ো এখানে। প্রশ্নে বলছে একটা কুয়া পানি দ্বারা পূর্ণ ছিল, তারপরে এখান থেকে অর্ধেক পানি খালি করা হয়েছে, তাহলে গড় গভীরতা কি হবে? এই কালকে এতগুলা করার পরে আজকে যদি এর না করো, এটা তো সবচেয়ে সহজ। এটা বলো বলো। 5/2। আচ্ছা, তুমি 5/2 বলতে এখানে কি বলতেছো? 5h/2? না, 5/2। আচ্ছা, এটা এইচ নিয়ে করলে কি হবে সেটা বলো। এটা যদি আমরা এইচ নিয়ে করি, সেই ক্ষেত্রে কি হবে ওটা বলো। বুঝতে পারতেছো না? একটু দাঁড়াও। আচ্ছা, করো। H/4। হ্যাঁ, H/4। আচ্ছা, H/4 বলতে এখানে 10/4। ওইটা এটা সাইড নোট দিয়ে লিখে দিবা যে গড় গভীরতা কিভাবে বের করছো, ওইটা অবশ্যই প্রশ্নে দেখাইতে হবে। আর এখানে আমাদের কি এখন বের করতে বলছে? ওকে, তাহলে এখানে টি আসবে আমাদের 300 সেকেন্ড, 300.367। তাহলে এটা কত মিনিট আসে? এত মিনিট। তাহলে এত মিনিট পরে পাম্পটা নষ্ট হয়েছিল, কারণ এটা অর্ধেক পানি তুলতে এত মিনিট লাগে। আচ্ছা, এরপরে অর্ধেক পানি শূন্য করার পর পাম্পটি নষ্ট হওয়ার জন্য আরেকটা পাম্প নিয়ে এসে লাগানো হয়েছে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় পাম্পের জন্য শুরুতে এখানে কতটুকু পানি ছিল? অর্ধেক। এখানে এখানে দ্বিতীয় পাম্পের জন্য পানি ছিল অর্ধেক। ওকে, এখন আমাদের দ্বিতীয় পাম্পের ক্ষমতা বের করতে বলছে। আচ্ছা, এখন এইটা সময়ের টার্গেট ছিল 20 মিনিট, তার মধ্যে এখানে প্রথম পাম্প একে কাজ করছে 5.006 মিনিট। তাহলে এখানে বাকি সময়টা ধরে এখানে দ্বিতীয় পাম্পটা কাজ করবে। তাহলে
এটা হবে 20 - 5.006। তাহলে এটা হবে 14.994। ওকে, এত মিনিট। তাহলে এখানে এখন দ্বিতীয় পাম্পের এই ক্ষমতা আমরা যদি বের করি। আচ্ছা, এখন এইখানে যেহেতু অর্ধেক পানি ছিল এবং প্রথম পাম্পটা তুলছে অর্ধেক পানি, তাহলে এই পাম্পের জন্য যে পরিমাণ পানি তুলবে তার ভর ওইটার সেমিত হবে, এত কেজি হবে, মানে আমাদের মোট ভরের হাফ আর কি। তো এইটাই। আচ্ছা ধরো এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটাই। আচ্ছা, এখন এখানে এই কত হবে বলি। কি রাতে? আচ্ছা, এটা বলো বলো। এখন এগুলা তাড়াতাড়ি এগুলা পারতে হবে। এই চ্যাপ্টার থেকে একটা পুয়ার ম্যাথ একটা আসার চান্স খুবই বেশি। আচ্ছা, এটা বলো বলো। কিছু লিখিস না রে। আচ্ছা, এটা পারতেছো না? এটা হচ্ছে 3h/4, মানে আর মান পাশে। 3h/4, এইচ প্লাস h/2, 3h, হ্যাঁ এটা হবে 3h/4। তাহলে এখানে গভীরতা আমরা যদি এটাকে এইচ ড্যাশ লিখি তাহলে এটা হবে এইচ। ওকে, তাহলে 3 × 10 / 4। আর এইখানে আছে 14 এইচ। এইচ বের করতে পারলে পুয়ার ম্যাথ আর কিছু নাই। এখানে এইচ বের করাটাই হচ্ছে কথা। তাহলে এটা আসে এত ওয়াট। আমরা যদি এটাকে হর্স পাওয়ারে নেই, 6.88 আসে, তো এটাকে 6.87ই লিখতে পারি। তাহলে এখানে কি হবে, প্রথম এবং এই দ্বিতীয় পাম্পের ক্ষমতা অভিন্ন। আচ্ছা, এটা একটু কনসেপচুয়ালি একটু, এটা কেন এটা হইলো? আহ আমাদের পাম্পের ক্ষমতা দ্বারা এখানে কি বোঝায় যে একটা পাম্প কত তাড়াতাড়ি পানি তুলতে পারবে, বা আমাদের যে কোনো মেশিনের ক্ষমতা বা পাওয়ার দ্বারা তো এটাই বোঝা যায় যে একটা কাজ ওই মেশিনটা কত দ্রুত করতে পারতেছে। তাহলে যেখানে প্রথম পাম্পটা সময় নিচ্ছে 5 মিনিট, আর এখানে দ্বিতীয় পাম্পটা সময় নিচ্ছে অলমোস্ট 15 মিনিট, এবং প্রথম পাম্প যতটুকু পানি তুলছে দ্বিতীয় পাম্প কিন্তু ততটুকুই পানি তুলছে, অর্ধেক অর্ধেক করে। তাহলে প্রথম পাম্প 5 মিনিট সময় নিল এবং দ্বিতীয় পাম্প 15 মিনিট সময় নেওয়ার পরও তাদের তাদের ক্ষমতা কেন সমান হলো? এটা তো ম্যাথমেটিক্যালি আমরা দেখলাম। এটার মানে থিওরিটা একটু বলতে পারবা? মানে আমার এই প্রশ্নটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো দুইজনই সমান সমান পরিমাণ পানি কিন্তু তুলছে। একজন নিচে 5 মিনিট, আর একজন তার 3 গুণ সময় নিচ্ছে 15 মিনিট, তারপরও পাম্পের ক্ষমতা এখানে কিভাবে সেম?
গভীরতার জন্য। না, হ্যাঁ, এটা জানি। এটা হচ্ছে গভীরতার জন্য। হ্যাঁ, কারণ এখানে প্রথম পাম্পটা কিন্তু আহ, অল্প এই গভীর থেকে এই পানিগুলা তুলছে, মানে কুয়ার মুখ থেকে পানিগুলা তুলছে অর্ধেক পানি। আর এই দ্বিতীয় পাম্প কিন্তু অনেক গভীর থেকে পানি তুলছে জন্য তার সময়টা বেশি লাগছে। এটাই হচ্ছে আহ, এটার এটার ব্যাখ্যা। ওকে, তো এগুলা প্রশ্ন যদিও এইচএসসি তে দিবে না, তারপরও এমনি জানার জন্য আর কি। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু পি ড্যাশ, এরপরে এখানে বাংলা লিখে দিবা যে প্রথম এবং দ্বিতীয় পাম্পের ক্ষমতা সেম বা অভিন্ন। ওকে। আচ্ছা, এখানে বলছে মেহেদী সাহেবের গ্রামের বাড়িতে একটি পানিপূর্ণ এই কুয়া আছে। এই কুয়াটিতে কি পরিমাণ পানি এইখানে ধরে? এগুলো সহজ প্রশ্ন। এখানে জাস্ট ভি বের করে পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভি বের করে তারপরে হচ্ছে যে রো, অর্থাৎ 1000 দ্বারা গুণ করলেই তো আমাদের পানির ভর বা পানির পরিমাণটা পাওয়া যায়। পাম্পের গায়ে লিখিত এই ক্ষমতার সম্পূর্ণটাই কার্যকর হবে কি না 20 মিনিটে এই কুয়াটিকে পানি শূন্য করলেন। আচ্ছা। আচ্ছা, এম তো এটা যে আমরা তো এটা গ নম্বরেই বের করব। তো এম এখানে কত আসে? এম আসবে 12,125 666, 663, 9.8। আর এখন এখানে কোয়াটা কিন্তু সম্পূর্ণ এখানে খালি করা হয়েছে, তাহলে সম্পূর্ণ খালি করলে এটা হবে h/2, 10/2। টি কত? টি হচ্ছে 20 মিনিট। তাহলে এটা হয় 5। এত ওয়াট লাগবে 20 মিনিটে। আমরা যদি এটাকে পানি শূন্য করি তাহলে এটাকে হর্স পাওয়ারে নিলে হবে 6.87। তাহলে পাম্প কিনছে এখানে 10 হর্স পাওয়ারের, আর এখানে পাম্পের কার্যকর ক্ষমতা হচ্ছে 6.87 হর্স পাওয়ার। তাহলে এখানে কি হবে? সম্পূর্ণ ক্ষমতা কার্যকর হবে না। আর যদি এখানে জিজ্ঞেস করতো যে এখানে কত পার্সেন্টেজ কার্যকর হবে, তাহলে এটাকে 6.87 ÷ 10 × 100%। মানে আমাদের এখানে যতটুকু কার্যকর হয়েছে ডিভাইড বাই তার যে মেইন ক্ষমতা আর কি, ওইটা × 100% দিলে 10, এটা হবে 68.7%। এখানে যদিও আমাদের এটা প্রশ্নে জিজ্ঞেস করে নাই কিন্তু যে কত পার্সেন্ট কার্যকর হবে, যদি এটা জিজ্ঞেস করতো তাহলে এটা অ্যান্সার হতো। ওকে, এগুলো একদমই সহজ ম্যাথ। আচ্ছা, এরপরে বলতে 4 কেজি ভরের একটি শক্ত পাথরখণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু কোনো স্থান থেকে খাড়াভাবে পড়লো। ফলে লোহার রডটি মাটির ভিতর আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। ওকে, তাহলে এখানে আচ্ছা, আমরা এটাকে একটা পেরেক অথবা রড যাই এখানে ধরে নিই না কেন, এটা একটা লোহা এখানে আছে।
আর একটা এখানে জায়গা আছে যেটার উচ্চতা হচ্ছে 5 মিটার। এইখান থেকে একটা 4 কেজি ভরের একটা বস্তু এসে এর উপর পড়ছে। এইটা আমাদের শুরুতে ছিল একদম ভূমির সারফেসে, এর উপর এইখানে ওই বস্তুটা এখানে পড়ার পরে এটা এটা মাটির ভিতর, এটা 10 সেন্টিমিটার ঢুকে গেছে। ওকে, এটার সিনারিওটা হচ্ছে এইরকম। তাহলে এইটুক যে ডিস্টেন্স, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, এখন বলছে মাটির গড় প্রতিরোধ বল কত। ওকে, আচ্ছা। তো যে কোনো বল সমান কি MA, তাহলে এখানে এম, আমরা এখানে কারটা ইউজ করব। আমরা এখানে ইউজ করব ওই যে ওই বস্তুটারই। কারণ এখানে আমাদের তো এই পেরেকের বা লোহার এই রডের কোনো ভর এখানে দেয়া নেই। তাহলে আমরা ওই বস্তুটাকেই এখানে ধরে নিব আর কি। আচ্ছা, এটা আসলে কিভাবে হবে, এটা একটু বুঝো। এটা একটু এই ভালো মতো এটা শুনবা। এখানে আমাদের এখানে মাটি আছে, আমরা কেন এই ভরটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু এই যে লোহার রড বা যে পেরেকটা আছে, আমাদের বের করতে বলছে মাটির প্রতিরোধ বল। তো এখানে মাটি কিন্তু ওই 4 কেজি ভরের বস্তুটার উপর কি সরাসরি বল প্রয়োগ কি করতেছে? এখানে করতেছে না তো। এখানে মাটির সাথে কন্ট্যাক্টে আছে কিন্তু এই যে লোহার রড বা পেরেকটা। তাহলে আমরা এখানে ম্যাথ করার সময় এই কিভাবে 4 কেজি ভরের ভর এখানে ব্যবহার করতে পারবো। এখানে এই খেয়াল করো, এটা যদি আমাদের ওই ওই পেরেকটা হয়, তাহলে এই পেরেকটা যখন মাটির মধ্যে প্রবেশ করতে চাইবে, মাটি কিন্তু তাকে এই প্রবেশে এখানে বাধা দিয়ে একটা ঊর্ধ্বমুখী বল এখানে প্রয়োগ করবে। আচ্ছা, আর একটা এখানে সিনারিও কি, এই এ- এই যে 4 কেজি ভরের যে বস্তুটা, এইটা লোহার রডের উপর পড়ার সময় এটা কিন্তু ছিল এর এর সারফেসে, মানে লোহার রডের উপর। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, লোহার রডটা যদি মাটির ভিতরে 10 সেন্টিমিটার দেবে যায়, তাহলে এই যে 4 কেজি ভরের এই বস্তুটাও তো তার পূর্বের অবস্থান থেকে 10 সেন্টিমিটার নিচে নেমে আসবে। এটা বুঝছো? হ্যাঁ। কারণ এইটা শুরুতে ছিল লোহার রডের মাথায়, এখন লোহার রডটা যদি 10 সেন্টিমিটার ঢুকে যায় মাটিতে, তাহলে এইটা এখন এই অবস্থা থেকে এই অবস্থায় চলে আসবে, মানে ওই বস্তুটারও সরণ কিন্তু 10 সেন্টিমিটারই হবে। ওকে, আচ্ছা। এই লোহার রডটাকে মাটির ভিতরে ঢোকার জন্য কে বল প্রয়োগ করতেছে? ওই বস্তুটা কিন্তু একটা বল প্রয়োগ করবে তাকে মাটির ভিতরে প্রবেশ করার জন্য। আচ্ছা, তাহলে এই বলটা আবার লোহার রডটা আমাদের মাটির মধ্যে প্রয়োগ করবে। মাটি নিউটনের থার্ড ল অনুযায়ী তার উপর সেম পরিমাণে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে এই বলটা মাটির প্রতিক্রিয়া বল, যে মূলত এই বস্তু কর্তৃক প্রয়োগকৃত বল, এটা সেম। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে আমরা এই বল বের করার ক্ষেত্রে ওই বস্তুর ভরটা ব্যবহার করতে পারবো, এই পেরেকের ভর ব্যবহার না করে। কারণ এই বল এবং সরণ লোহার রডের ক্ষেত্রেও যা, বস্তুর ক্ষেত্রেও তাই। এটা ক্লিয়ার? হুম।
ওকে, তাহলে আমরা এখন ম্যাথ করি। তাহলে এখানে আমাদের এম, যে এখানে 4 কেজি ব্যবহার করা যাবে, আমরা তো এটা বুঝলাম। আচ্ছা, তাহলে এখানে কত হবে? এখানে সরণ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের সরণ দেওয়া। আচ্ছা, এইখানে এই যে 4 কেজি ভরের বস্তুটার, মানে এই 4 কেজি ভরের এই বস্তুটা 5 মিটার থেকে নেমে আসার পরে লোহার রডটাকে আঘাত করার মুহূর্তে তার যেটা বেগ হবে, এটা আমরা কোন সূত্র দিয়ে বের করবো? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। ইউ তো 0, তাহলে 9.8, এইটা হচ্ছে 5। তাহলে এখানে ভি হবে 7√2 মিটার পার সেকেন্ড। তাহলে এই 4 কেজি ভরের এই বস্তুটা যখন এখানে লোহার এই রডের উপর এসে যখন হিট করবে, তখন তার বেগ হচ্ছে 7√2 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এখানে খেয়াল করো, লোহার রডটা যখন মাটিতে প্রবেশ করবে, তখন তার বেগ তাহলে কত হবে? বেগ কিন্তু হবে 7√2 মিটার পার সেকেন্ড, কারণ ওই বেগে সে তো ঢুকবে। আচ্ছা, আর এখন এখন সে 10 সেন্টিমিটার প্রবেশ করবে। এখন 10 সেন্টিমিটার প্রবেশ করার পরে তো থেমে যাবে। সেই ক্ষেত্রে শেষ বেগ হবে 0। তাহলে এইখানে ত্বরণ অথবা মন্দন, যাই বলি, এটা কি হবে? আমরা এটাকে ইউ ড্যাশ দেই 2 a এস। তাহলে এখানে ভি 0, ইউ হচ্ছে 7√2 এর উপর স্কোয়ার, মানে এটা 98। এস হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1। তাহলে এটা হচ্ছে 490 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা বুঝছো? বুঝছি। অতএব এফ সমান কি হবে? এম এ। আচ্ছা, এরপরে এখানে বলছে এখানে ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা। তো এটা কি? এটা হচ্ছে এই গতিশক্তির পরিবর্তন ইন্টু এখানে কৃত কাজ। ওকে, তাহলে এখানে এই গতিশক্তির পরিবর্তন, এটা কি হবে? আচ্ছা দেখো, এখানে এই বস্তুটার গতিশক্তির পরিবর্তন মেইনলি হচ্ছে যে তার সর্বোচ্চ উচ্চতা এবং মাটিতে পড়ার মুহূর্তে। তো সর্বোচ্চ যে উচ্চতায় ও ছিল স্থির অবস্থায়। তাহলে এখানে ই- আমাদের যেটা লিখি, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি, এটা কত? 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় সে থাকবে স্থির অবস্থায়। আর এটা কি হবে? এর তো এই ভূমিতে
এই নেমে আসার মুহূর্তে তার বেগ তো আমরা এখানে পাইছিলাম 7√2, তাহলে এখানে ভূমিতে নেমে আসার মুহূর্তে তার গতিশক্তি হবে 196 এত জুল। তাহলে এখানে এই গতিশক্তির পরিবর্তন বা ডেল্টা ই কে এটা কত? 196 - 0, অর্থাৎ 196 জুল। ওকে, তাহলে এটা আমরা পাইলাম গতিশক্তির পরিবর্তন। তাহলে এখন আমাদের এখানে কি বের করতে হবে? কৃত কাজ। তাহলে আমরা এটা জানি কি, W = F.S। এফ তো আমরা গ নম্বরে এটা পাইছি 1960, আর এখানে স্মরণ হয়েছে এর কতটুকু, 0.1। তাহলে এটা কত হবে? এটা হবে 196। তাহলে ডেল্টা ই কে মানে এখানে গতিশক্তির পরিবর্তন সমান, যেহেতু এখানে কৃত কাজ, তাহলে কাজ শক্তি যে উপপাদ্য এটা সমর্থন করে। এটা সহজ একটা ম্যাথ ছিল, এটা বুঝছো? হুম। আচ্ছা, এখানে বলছে যে সীমা 18 কেজি ভরের একটি ব্যাগ নিয়ে 50 মিটার উঁচু বিল্ডিং এ ওঠার পর ছাদ থেকে ব্যক্তি পড়ে গেলে উচ্চতায় পাশের বিল্ডিং এর ছাদে 24.25 মিটার/সেকেন্ড বেগে পড়লো, এর মান নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা দাঁড়াও, এইখানে বিল্ডিং এর আচ্ছা, এখানে এরকম কোনো শেপই তো পেতেছি না। আচ্ছা, যাই হোক, এটাকে বিল্ডিং, ওকে। এখন এইখানে খেয়াল করো, এইখানে একটা বস্তু এখানে ছিল, এইটা এই বিল্ডিং এর যে উচ্চতা এটা হচ্ছে 50 মিটার। তো এখন এখানে 50 মিটার উঁচু একটা ছাদ থেকে একটা ব্যাগ এখানে পড়ে গেছে। এখন সেটা এখানে পাশে থাকা এই এই বিল্ডিং এর যে উচ্চতা এটা হচ্ছে এই উচ্চতার একটা ছাদে এসে এটা পড়ছে। এখন এই ছাদে এই পড়ার সময়, ওকে, তো এই ছাদে এটা পড়ার সময় এইখানে স্যার বেগ ছিল 0। এই ছাদে পড়ার সময় তার বেগ হয়েছে 22.25 মিটার, 24.25 মিটার/সেকেন্ড। তাহলে এই বিল্ডিং এর যে উচ্চতা এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে বের করবো? হ্যাঁ, এটা এখন এখানে খেয়াল করো, আমরা যদি এই সূত্রটা ইউজ করি, V² = U² +2G এইচ ড্যাশ দিয়ে, এটা এখন এইচ ড্যাশ। আচ্ছা, এখন এখানে ভি হচ্ছে 22.25 এর উপর স্কোয়ার, ইউ ছিল 0, 2G এইচ ড্যাশ। এখানে এইচ ড্যাশ কত হবে? এটা সে 30.003, তাহলে এটাকে আমরা অলমোস্ট এটাকে 30 লেখা যায়। আচ্ছা, এই এইচ ড্যাশ কোনটা বলো তো? এটা হচ্ছে এত মিটার নেমে আসার পর তার বেগ হয়েছে 24.25, আমরা এইটা এখানে বের করছি। তাহলে এখানে এইচ ড্যাশ হচ্ছে মূলত
এই দুইটা বিল্ডিং এর ছাদের মধ্যে যে ডিস্টেন্সটা, এটা এটা বুঝছো? হুম। তাহলে এই যে আমাদের এই টোটালটা হচ্ছে 50 মিটার, আর এই দুইটা বিল্ডিং এর ছাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30 মিটার। তাহলে এই সবে কত? 50 মাইনাস 30 অর্থাৎ 20। আচ্ছা, এখন বলছে এই সুস্থতায় বিভব শক্তি গতি শক্তির সমান হবে কিনা। খুবই সহজ প্রশ্ন। এগুলো একদম পিওরলি 19-এর প্রশ্ন। এগুলো আমাদের এইচএসসি তে দিয়ে দেয়। আচ্ছা, এখন এখানে এই সুস্থতায় আমরা যদি বিভব শক্তি বের করি, এম হচ্ছে 18, তাহলে এটা আসবে 35, 28 জুল। আর এই সুস্থতা এখানে গতিশক্তি, বেগ তো এখানে দিয়েই দেওয়া, এই সুস্থতায় 24.25। তাহলে এটা সেম হবে না। খুবই সহজ ম্যাথ এগুলো। ওকে। আচ্ছা, এখন এটা হচ্ছে এ, এটা দেওয়া 30 ডিগ্রি, এইটা একটু ইয়ে করা আছে, একটা এখানে বস্তু আছে, এই বস্তুটার উপর, আচ্ছা এফ কে দেওয়া নাকি এখানে? হ্যাঁ, এটা এফ কে দেওয়া 2 নিউটন। এফ কে হচ্ছে ঘর্ষণ বল, এইটার ডিরেকশন দেওয়া ঊর্ধ্বমুখী। আর এইখানে এই পয়েন্টটা হচ্ছে ডি, একটা পয়েন্ট দেওয়া সি, আর একটা পয়েন্ট দেওয়া বি। এবং আমাদের এখানে প্রশ্নে বলছে যে ডি ই হচ্ছে, ডিই দেওয়া 6 মিটার, এবং এবি, বিসি, সিডি। ওকে, তো এখন যদি এটা 6 মিটার হয়, তাহলে আমরা এখানে এখান থেকে কি লিখতে পারবো? sin 30 সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে আমাদের এ থেকে ডি পর্যন্ত। তাহলে এডি হবে 6 ডিভাইড বাই sin 30 মানে হাফ। তো 6 ডিভাইড বাই হাফ মানে কত? 12। আচ্ছা, এডি আমাদের টোটালটা হচ্ছে 12। এখন এই তিনটা অংশ যদি সমান হয়, তাহলে এখানে প্রতিটা অংশের দৈর্ঘ্য কি হবে? 4, 4, 4। এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করছে যে এম ভরের একটা বস্তু ডি এ তল বরাবর এখানে পড়তেছে। তো এখন যেহেতু এটা এখানে পড়তেছে অর্থাৎ নিচে নামতেছে, তাহলে এর এই ঘর্ষণ বল অবশ্যই ঊর্ধ্বমুখী ভাবে কাজ করবে। এম দেওয়া 50 কেজি। আচ্ছা, এখন বলছে আনত তলবে নামার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান নির্ণয় করো। ওকে,
তাহলে এটা ডাব্লিউ সমান আমরা জানি এফ এস কস থিটা। আচ্ছা, এখানে আমাদের বলছে গতীয় ঘর্ষণ বল যেটা এফ কে এর মান দেওয়া 2 নিউটন। এস কত? এস হচ্ছে আমাদের তলের দৈর্ঘ্য, আমরা যেটা এখানে বের করছি 12। আচ্ছা, এখানে সরণ হচ্ছে নিচের দিকে এবং আমাদের ঘর্ষণ বল দ্বারা কাজ বের করতে বলছে, তাহলে এখানে সরণ এবং ঘর্ষণ বলের ডিরেকশন কিন্তু পরস্পর উল্টা, কারণ সরণ হচ্ছে নিচের দিকে, ঘর্ষণ বলের ডিরেকশন হচ্ছে ঊর্ধ্বমুখী। তো এটা কি হবে? কস এইটি, সরি cos 180, cos 180 মান হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -24 জুল। আচ্ছা, এখন এইখানে আমাদের বলছে যে ঘর্ষণ বল দ্বারা এখানে এখানে কৃত কাজ, এই মাইনাস সাইন দ্বারা এখানে কি বোঝায়? এটা বলো, এখানে কাজ কেন নেগেটিভ আসছে? নেগেটিভ কাজ দ্বারা কি বোঝায় বলো তো? বল যেদিকে প্রয়োগ করে তার বিপরীত দিকে কাজ, তার হ্যাঁ, তো কা- এটাকে আমাদের মেইনলি বলা হয় বলের বিরুদ্ধে কাজ দ্বারা এখানে বোঝায় যে বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। ওকে, এটা লিখতে হবে যে এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে বি এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কি না। আচ্ছা দেখো, আমরা এখানে ধাপে ধাপে একটু বের করি বি বিন্দুর ক্ষেত্রে। তো এখন এই জায়গাতে হচ্ছে আমাদের বি বিন্দু, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বস্তুটা যখন বি বিন্দুতে নেমে আসবে তখন তার এই ভূমি থেকে যে উচ্চতা, এটা কতটুকু হবে? এটা হবে এইটুকু। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে H1 হচ্ছে এতটুকু। আর এই যে এটা এ বি, এখন এই বি বিন্দুর ক্ষেত্রে আমাদের তল নিতে হবে শুধুমাত্র এ থেকে বি অংশটুকু, এটা কতটুকু? এটা হচ্ছে 4 মিটার। এটা বুঝছো যে আমাদের বি বিন্দুর ক্ষেত্রে হুম। এইসব ভ্যালু কিন্তু এখানে নেওয়া লাগবে। তাহলে এখানে sin 30 হবে H1/4। তাহলে আমরা এখান থেকে H1 পাবো 8 মিটার। আচ্ছা,